বিশ্বযোগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি লিনিয়া আফরোজ। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হওয়ার কথা সোমবার। তবে হিব্রু সংবাদ মাধ্যম ওয়াল্লা নিউজ জানিয়েছে, কাল কাতারে আলোচনার জন্য প্রতিনিধি দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত 19 জানুয়ারি হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়। 3 ধাপের এই চুক্তিটির প্রথম ধাপের মেয়াদ 42 দিন। তবে প্রথম ধাপের 16 দিনের মাথায় দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরু করতে হবে বলে চুক্তিতে উল্লেখ আছে। সেই হিসেবে সোমবার হবে 16তম দিন। তবে জানা গেছে, নেতানিয়াহু যুদ্ধবিরতির জন্য প্রতিনিধি দল না পাঠিয়ে আবারও গাজায় হামলা চালানোর চক্রান্ত করছে। এ নিয়ে তিনি যদি এই কাজ করেন তা হবে চুক্তির গুরুতর লঙ্ঘন। এদিকে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক হবে নেতানিয়াহুর। এই বৈঠকের আগে তিনি যুদ্ধবিরতি চুক্তি নিয়ে কোনো কাজ করতে চান না। গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রথম ধাপের চতুর্থ পর্যায়ে আরও 3 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। শনিবার দক্ষিণ গাজার খান ইউনিসে 2 জন এবং গাজা সিটিতে অন্য জিম্মিকে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিন মুক্তি পাওয়া ব্যক্তিরা হলেন ইয়ারদেন বিবাস, কিথ সিগেল ও অফার ক্যালদেরন। এদিকে এর বিনিময়ে শনিবার ইসরায়েলে বন্দী 183 জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয়েছে। তাদেরকে বহন করা একটি বাস অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় এসে পৌঁছেছে। গত 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। এর আগে 3 দফায় 10 ইসরায়েলি ও 5 থাই নাগরিককে মুক্তি দিয়েছে হামাস। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রথম 6 সপ্তাহের ধাপে হামাস 33 জন নারী, শিশু, বৃদ্ধ, অসুস্থ, আহত বন্দীকে মুক্তি দেবে। যেখানে প্রতি বেসামরিক জিম্মির জন্য ইসরায়েল 30 জন বন্দী এবং প্রতি সেনার জন্য 50 জন বন্দী মুক্তি দেবে। 9 মাস পর ফিলিস্তিনের রাফা সীমান্ত আবারও খুলে দেওয়া হয়েছে। এই পদক্ষেপের মধ্য দিয়ে গাজায় চলমান সংকটের মধ্যে আশার আলো দেখতে পাচ্ছেন ফিলিস্তিনিরা। আন্তর্জাতিক সম্প্রদায়গুলো এরই মধ্যে গাজায় যুদ্ধবিরতি চুক্তির এই অগ্রগতিকে স্বাগত জানিয়েছে এবং এই সংঘাতে দীর্ঘস্থায়ী সমাধানের দিকে এগিয়ে যাওয়ার আহ্বানও জানিয়েছেন তারা। আরও জানাচ্ছেন ঋতু সাহা। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে খুলে দেওয়া হয়েছে গাজার রাফার সীমান্ত। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার এই পথেই গুরুতর অসুস্থ এবং আহত 50 জন ফিলিস্তিনিকে উন্নত চিকিৎসার জন্য মিশরে পাঠানো হয়েছে। এ তালিকায় আরও আছেন 50 জন সশস্ত্র গোষ্ঠীর সদস্য। এদিন প্রথম ধাপে খান ইউনিসের নাসের হাসপাতাল ও আল-শিফা হাসপাতালের রোগীদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতিসংঘের অ্যাম্বুলেন্সে করে গাজার বাইরে নিয়ে যাওয়া হয়েছে, যাদের মধ্যে ক্যান্সার ও হৃদরোগে আক্রান্ত শিশুরাও রয়েছে। গত 1 বছর ধরে আমি আমার মেয়ের বাইরে চিকিৎসার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে যোগাযোগ করছি। তবে তারা বারবার বলছে ইসরায়েল আমাদের অনুমতি দেয়নি। এখন ফারাহ হয়েছে। আমরা অনেক খুশি। গাজায় হামাসের হাতে থাকা শেষ জীবিত নারী বন্দীদের মুক্তি গত 1 বছর ধরে আমি আমার পুনরায় চালু করতে সম্মতি দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, রাফা ক্রসিং পুনরায় চালু করা একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি, যা চলমান যুদ্ধবিরতি চুক্তিকে আরও জোরদার করবে। আজ অনেকজন আহত ও অসুস্থ মানুষকে গাজা থেকে মিশরের হাসপাতালগুলোতে নেওয়া হয়েছে, যাদের বেশিরভাগই শিশু। এর 2 দিন আগে আমরা মিশরীয় কর্তৃপক্ষের কাছে 400 রোগীর একটি তালিকা পাঠিয়েছি। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাসপাতাল পরিচালক মোহাম্মদ জাকুদ বলেছেন, এরই মধ্যে গাজার 6000-এরও বেশি রোগীকে বিদেশে চিকিৎসার জন্য সরিয়ে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে এখনও অঞ্চলটির 12,000-এরও বেশি রোগীর জরুরি চিকিৎসার প্রয়োজন। এসব রোগীদের মধ্যে অর্ধেকই যুদ্ধে গুরুতরভাবে আহত হয়েছে। এদের মধ্যে অনেকেই তাদের অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছে। অনেক শিশুরাই যুদ্ধে মেরুদণ্ডে আঘাত পেয়েছে। এছাড়া বাকিদের মধ্যে রয়েছে ক্যান্সার ও হৃদরোগে আক্রান্ত রোগীরা, যাদের চিকিৎসা গাজায় করানো সম্ভব না। এর আগে 2024 সালের মে মাসে ইসরায়েলি বাহিনী রাফা ক্রসিং দখলের পর বন্ধ করে দেয়। ঋতু সাহা, 71।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর প্রধান হিসেবে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ইয়াল জামিরকে মনোনীত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্টজ। লেফটেন্যান্ট জেনারেল হারজি আহলেবির পদত্যাগের পর ইয়াল জামির আগামী ৬ মার্চ আইডিএফ এর ২৪তম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। গত ৭ অক্টোবর হামাসের হামলার জেরে ব্যর্থতার কারণে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালকের পদ থেকে পদত্যাগ করছেন হারজি আহলেবি। ঐতিহ্যগতভাবে ৪ বছরের পরিবর্তে মাত্র ২ বছর দায়িত্ব পালনের পর গত মাসে হালেভি তার পদত্যাগের ঘোষণা দেন। ৫৯ বছর বয়সী জামিরকে হালেভির স্থলাভিষিক্ত হওয়ার জন্য শীর্ষস্থানীয় প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছিল। মনোনীত আরও ২ প্রার্থী ছিলেন মেজর জেনারেল আমির বারাম, যিনি বর্তমান আইডিএফ ডেপুটি চিফ অফ স্টাফ, এবং মেজর জেনারেল তামির ইয়াদাই, যিনি প্রাক্তন গ্রাউন্ড ফোর্সেস প্রধান। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চল প্রদেশ বেলুচিস্তানে অতর্কিত হামলায় আধা সামরিক বাহিনীর ১৮ সেনা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩ জন। শনিবার স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR জানিয়েছে, বেলুচিস্তানে এই অভিযানে ২৩ জন সশস্ত্র সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার দিন মানগোচার শহরের কাছে রাস্তা বন্ধ করে ফ্রন্টিয়ার কর্পসের সেনাদের বহনকারী গাড়িতে ৭০ থেকে ৮০ সশস্ত্র সন্ত্রাসী হামলা চালায়। তবে এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। বেলুচিস্তানে এই হামলাগুলো চালায় BLA নামের সশস্ত্র একটি গোষ্ঠী। এর আগে গেল নভেম্বরে কোয়েটা রেল স্টেশনে হামলার দায় স্বীকার করে BLA। এই হামলায় ২৬ জন নিহত হন, যার মধ্যে ১৪ সেনাও ছিলেন। কানাডা ও মেক্সিকোর পণ্যের উপর ২৫% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার দেশ দুটি যুক্তরাষ্ট্রের পণ্যের উপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো $১৫৫ বিলিয়ন মার্কিন পণ্যের উপর ২৫% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। অন্যদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউমও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রতিবেশী দেশ কানাডা ও মেক্সিকোর সঙ্গে উত্তেজনা বিরাজ করছে। শনিবার ট্রাম্প কানাডা ও মেক্সিকোর পণ্য আমদানিতে ২৫% এবং চীনের পণ্যে বর্তমান হারের চেয়ে বাড়তি 10% শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছেন। ট্রাম্পের নির্বাহী আদেশ অনুযায়ী মঙ্গলবার মধ্যরাত থেকে এই নতুন শুল্ক কার্যকর হওয়ার কথা রয়েছে। প্রতিক্রিয়ায় মেক্সিকো ও কানাডাও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শুল্ক আরোপ সহ পাল্টা পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো $১৫৫ বিলিয়ন সমমানের যুক্তরাষ্ট্রের পণ্যের উপর ২৫% শুল্ক আরোপের কথা জানিয়েছেন। এর মধ্যে $৩০ বিলিয়ন উপর কার্যকর হবে মঙ্গলবার থেকে, বাকিটা পরবর্তী ২১ দিনের মধ্যে। তবে এটি মার্কিন ডলার নাকি কানাডিয়ান ডলারে হবে তা তিনি পরিষ্কার করেননি। আমেরিকার এই বাণিজ্যিক পদক্ষেপ এবং আমাদের প্রতিক্রিয়ার বাস্তব প্রভাব পড়বে উভয় দেশের জনগণ এবং শ্রমিকদের ওপর। এমন পরিস্থিতি তৈরি হোক আমরা চাইনি, কিন্তু আমরা কানাডিয়ানদের পক্ষে এবং কানাডা যুক্তরাষ্ট্রের সফল অংশীদারিত্ব রক্ষায় পদক্ষেপ নেব। যুক্তরাষ্ট্রের যেসব পণ্যের উপর কানাডা শুল্ক আরোপ করতে যাচ্ছে তার মধ্যে থাকছে আমেরিকান বিয়ার, ওয়াইন, বারবন, ফলমূল ও ফলের রস, শাকসবজি, পারফিউম, পোশাক ও জুতা, গৃহস্থলী সরঞ্জাম, খেলাধুলার সামগ্রী ও আসবাবপত্র, কাঠ ও প্লাস্টিকের মতো উপকরণ। ওদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম বলেছেন, তিনিও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিতে যাচ্ছেন। ধারণা করা হচ্ছে তিনিও যুক্তরাষ্ট্রের পণ্যে ২৫% শুল্ক আরোপের ঘোষণাই দিবেন। শেইনবাউম জানিয়েছেন, মেক্সিকোর স্বার্থ রক্ষায় শুল্ক আরোপের পাশাপাশি দ্বিতীয় পরিকল্পনাও রয়েছে। এই পরিকল্পনায় শুল্কের পাশাপাশি শুল্ক বহির্ভূত বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এদিকে চীনের বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, শুল্ক আরোপ চীন, যুক্তরাষ্ট্র কিংবা কোনোভাবে বিশ্বের স্বার্থ সংরক্ষণ করবে না। সৃষ্টি ঘটক, ৭১। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শনিবার প্রথম বিদেশ সফরে পানামায় পৌঁছেছেন। পানামা খাল দখল করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর রুবিও এই সফর করলেন। সাংবাদিকদের এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, পানামার প্রেসিডেন্ট জোস রাউল মুলিনোর সাথে দেখা করতে যাচ্ছেন মার্কো রুবিও। মুলিনো যুক্তরাষ্ট্রের মিত্র।
পানামা খাল দখলে ট্রাম্পের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ করার পর তিনি আলোচনার কথা অস্বীকার করেছেন। এর আগে বৃহস্পতিবার মুলিনো বলেছেন পানামা খাল নিয়ে আলোচনার কিছু নেই এবং এই খাল পানামার বলেও বলেছেন তিনি। পানামার পাশাপাশি রুবিও এল সালভাদর, কোস্টারিকা, গুয়াতেমালা এবং ডোমিনিকান প্রজাতন্ত্র সফর করবেন। এই দেশগুলোতে গিয়ে তিনি সেই দেশের নেতাদের সাথে অবৈধ অভিবাসী, বিভিন্ন অপরাধী সংগঠন ও মাদক পাচারকারীদের বিরুদ্ধে লড়াই নিয়ে কথা বলবেন। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া একটি মেডিকেল পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে অন্তত 7 জন নিহত হয়েছেন। এই বিমান দুর্ঘটনার আরও 19 ব্যক্তি আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সটি উড়াল দেওয়ার পরই সেটি বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। ছোট্ট বিমানটিতে একটি অসুস্থ শিশু, তার মা ও আরও 4 মেক্সিকান নাগরিক ছিলেন। নিহতদের মধ্যে ভূমিতে থাকা এক ব্যক্তিও আছেন। ফিলাডেলফিয়ার মেয়র চেরেলি পারাকান এক সংবাদ সম্মেলনে জানান, উড়োজাহাজটি যেখানে বিধ্বস্ত হয় সেখানে একটি গাড়িতে থাকা ব্যক্তিও নিহত হয়েছেন। নিহতদের পরিবারকে সহায়তা করতে কনসুলার অফিসকে নির্দেশনা দিয়েছেন মেক্সিকান প্রেসিডেন্ট ক্লোদিয়া সেইনবাম। এর আগে বুধবার রাতে মাঝ আকাশে 60 যাত্রী সহ আমেরিকান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সঙ্গে ব্ল্যাক হোক সামরিক হেলিকপ্টারের সংঘর্ষে প্রায় 67 জন নিহত হয়েছেন। টানা 3 সপ্তাহ তাণ্ডব চালানোর পর অবশেষে নিভেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানল। আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এবারের দাবানলে পুড়ে 30 জনের মৃত্যু এবং হাজার হাজার অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে অন্তত 6টি সক্রিয় দাবানলের সৃষ্টি হয়। এর মধ্যে প্যালিসেডস এবং ইটনের আগুন সবচেয়ে বেশি তাণ্ডব চালিয়েছে। এই দুটি দাবানলে পুড়েছে 37,000 একর জায়গা ও 10,000 বাড়ি। সব মিলিয়ে ক্ষয়ক্ষতি হয়েছে কয়েকশো বিলিয়ন ডলারের। সর্বশেষ জ্বলছিল ক্যাল নামের দাবানলটি। কিভাবে সেখানে এমন ভয়াবহ দাবানলের সৃষ্টি হলো তার প্রকৃত কারণ এখন পর্যন্ত জানা যায়নি। লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন বাস শুক্রবার এক বিবৃতিতে জানান, এখন তাদের প্রধান লক্ষ্য হলো দ্রুত সময়ের মধ্যে সবকিছু পুনর্গঠন করা ও সাধারণ মানুষকে তাদের বাড়িতে ফেরার ব্যবস্থা করে দেওয়া। বিশ্ব সঙ্গীতের সবচেয়ে মর্যাদাকর পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ডে 67তম আসর বসেছে বাংলাদেশ সময় সোমবার সকালে লস অ্যাঞ্জেলেসের crypto.com অ্যারেনায়। এবার গ্র্যামি অ্যাওয়ার্ডের 11টি বিভাগে মনোনয়ন পেয়ে ইতিহাস গড়েছেন জনপ্রিয় গায়িকা বিয়ন্সে। এবারে গ্র্যামি অ্যাওয়ার্ডে বিলি আইলিশ, চার্লি এক্সোসিএক্স, কেন্ড্রিক ল্যামার এবং পোস্ট ম্যালন পেয়েছেন 7টি করে মনোনয়ন। সারা বিশ্বের পপ আইকন হয়ে ওঠা টেইলর সুইফট এবং নবীন শিল্পী চ্যাপেল রোন পেয়েছেন 6টি বিভাগে মনোনয়ন। তাদের দলে ভিড়েছেন আরেক সেনসেশন সাবরিনা কার্পেন্টার। গ্র্যামির এবারের অ্যালবাম অব দ্য ইয়ার ক্যাটাগরিতে দেখা গেছে নারীদের জয় জয়কার। তবে কার হাতে উঠবে গ্র্যামি পুরস্কার তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুক্ষণ। দর্শক, এই ছিল আজকের আয়োজনে। কাল একই সময়ে আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথেই।